আইপিএল নাকি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোনটা বেশি জনপ্রিয়? অনেকে তর্কের খাতিরে অনেক কথা বলতে পারে, তবে আইপিএল কে যদি ক্রিকেটের উৎসব বলা হয় খুব একটা ভুল কিন্তু হবে না। আর এই ক্রিকেটের এই উৎসবের মহরণ শুরু হচ্ছে আরসিবি ভার্সেস কেকেআর এর ম্যাচ দিয়ে। একদম শুরুতে আমরা যদি আরসিবির এই স্কোয়াডটা নিয়ে একটু বিশ্লেষণ করি, আরসিবি কিন্তু বরাবরই ব্যাটিং নির্ভর স্কোয়াড কিন্তু তৈরি করে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম না। আমরা যদি টপ অর্ডারের কথা বলি, টপ অর্ডারে বিরাট কোহলির কথাই যদি বলি, বিরাট কোহলি ফর্মে থাকলে কি করতে পারে এটা আমরা সবাই জানি। এরপরে আমরা রাজত পাতিদারের কথা বলি, রাজত পাতিদারকে কিন্তু এবার নতুন একটা রোলে আমরা দেখতে পারবো ক্যাপ্টেন্সি হিসেবে। এবং রাজত পাতিদার গত সিজনে কিন্তু বেশ ভালো ব্যাটিং করেছে, এবং আমি বলবো ইন্ডিয়ান ক্রিকেটের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার রাজত পাতিদার। আপনি যদি ঘরোয়া ক্রিকেটে রাজত পাতিদারের ইনিংস গুলো দেখেন তাহলেই ভালোভাবে বুঝতে পারবেন। তো রাজত পাতিদারের কাছে কিন্তু একটা ভালো সুযোগ এসেছে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে সুযোগ করে নেওয়ার। এরপরে যদি আমরা ফ্লিপ সল্টের কথা বলি, তার মানে আমরা যদি ফ্লিপ সল্ট, বিরাট কোহলি, রাজত পাতিদারের কথা যদি বলি, টপ অর্ডার কিন্তু বেশ স্ট্রং। এরপর আমরা যদি দেবদূত পাডিক্যালের কথা বলি, দেবদূত পাডিক্যাল কিন্তু লাস্ট কয়েকটা সিজন রাজস্থান রয়্যালস এর হয়ে খেলেছে, এবং তিনি যে খুব ভালো পারফরমেন্স করতে পেরেছে সেটা কিন্তু না, যার কারণে ড্রাফটের একদম লাস্ট মুহূর্তে কিন্তু আরসিবি দেবদূত পাডিক্যালকে দলে ফেরায়। এবং একটা কথা আমরা সবাই জানি, রাজস্থানের আগে কিন্তু দেবদূত পাডিক্যাল কিন্তু আরসিবির হয়ে খেলেছে, এবং ওই সময়ে দেবদূত পাডিক্যালকে নিয়ে কিন্তু অনেক ধরনের বিশ্লেষণ কাটাছেড়া কিন্তু হয়, যে দেবদূত পাডিক্যাল ফিউচার বিরাট কোহলি, এই ধরনের অনেক ধরনের কথাবার্তা বলা হয়। এবং বিরাট কোহলি নিজে কিন্তু দেবদূত পাডিক্যালকে নিয়ে অনেক প্রশংসা করেছে। তবে দেখার বিষয় যে দেবদূত পাডিক্যাল আসলেই দলে জায়গা করে নিতে পারে কিনা। এরপর আমরা যদি আরসিবির মিডিল অর্ডার নিয়ে একটু কথাবার্তা বলি, মিডিল অর্ডারে আমরা লিয়াম লিভিংস্টন এবং টিম ডেভিডকে হয়তো আমরা দেখবো। টিম ডেভিড এবং লিয়াম লিভিংস্টন দুইজনই কিন্তু বেশ ভালো একটা ইম্প্যাক্ট রাখতে পারে পাওয়ার হিটিং এর ক্ষেত্রে। এরপরে সেভেন অপশন হিসেবে আমরা কাকে দেখতে পারি? হয়তোবা আমরা কুনাল পান্ডিয়াকেই দেখবো, তার কারণটা হচ্ছে অলরাউন্ডার অ্যাবিলিটি। এবং একটা মজার বিষয় হচ্ছে আরসিবিতে কিন্তু যে স্পিনিং অ্যাটাকের নেতৃত্ব কিন্তু কুনাল পান্ডিয়াই দিবে, এবং কুনাল পান্ডিয়ার সাথে সাথে সুভাষ শর্মা আছে। তবে এটা একদম নিশ্চিত করেই বলতে পারবো, সেটা হচ্ছে স্পিন অ্যাটাকে কিন্তু আরসিবির যথেষ্ট দুর্বলতা আছে। তবে পেস অ্যাটাকে এবার আমরা ভুবনেশ্বর কুমারকে আমরা আরসিবির হয়ে খেলতে দেখবো। দীর্ঘ অনেক বছর ধরে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের একদম পাওয়ার প্লে বলেন বা ডেথ ওভারে কিন্তু ভুবনেশ্বর কুমারই ভরসা ছিল। তবে এবার আরসিবি কিন্তু ভুবনেশ্বর কুমারের উপর ভরসা রাখবে, এবং তার সাথে জস হাজারউড আছে। মোটামুটি বলা চলে যে দুইজন যে পেস বোলিং অ্যাটাক, এই দুইজন পেস বোলিং অ্যাটাকের ক্ষেত্রে খুব বেশি আমরা যদি এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলি, হ্যাঁ এক্সপিরিয়েন্স কিন্তু আছে। তবে থার্ড পেস বোলিং অপশন কি হবে, এই জায়গা থেকে কিন্তু আসলে আবার আরসিবি কে একটু ভাবতে হবে যে আসলে কাকে নেওয়া যেতে পারে। সেই জায়গা থেকে কিন্তু আসলে বোলিং সাইডটা কিন্তু আরসিবি ব্যাটিং সাইডের থেকে একটু দুর্বলই বলা যেতে পারে। এরপর আমরা যদি কেকেআর এর স্কোয়াডটা নিয়ে একটু বিশ্লেষণ করি, তাহলে টপ অর্ডারে আমরা কোয়েন্টেন ডিককে দেখতে পারবো, এবং তার সাথে হয়তো আমরা সুনীল নারায়ণকে আবার দেখতে পারি টপ অর্ডারে খেলানো হচ্ছে। এবং টপ অর্ডারের যে পাওয়ার প্লের যে রোলটা, এইটা কিন্তু সুনীল নারায়ণ মাঝে মধ্যে বেশ ভালোই পালন করতে পারে। সেক্ষেত্রে আমরা ডিকক এবং সুনীল নারায়ণকে কিন্তু আসলে ওপেনিং জুটি হিসেবে দেখতেই পারি। যদিও দুইজনই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, তারপরেও কেকেআর হয়তো বা ব্যাটিং লাইন আপ লম্বা করার জন্য সুনীল নারায়ণকে টপ অর্ডারে খেলাবে, এটাই আসলে আশা করা যায়। এরপর আমরা আজিঙ্কা রাহানে কিন্তু এবার কেকেআর এর ক্যাপ্টেন্সির রোলটা পালন করবে। আজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আয়ারের কথা বলতে পারি, এবং পাওয়ার হিটিং অ্যাবিলিটির কথা কি বলবো, রিঙ্কু সিং আছে, আন্দ্রে রাসেল আছে, রুবম্যান পাওয়াল আছে। সব মিলে তাদের যে ব্যাটিং এর যে ডেপথটা, এটা কিন্তু অনেক বিশাল। এবং আমরা যদি স্পিন অ্যাটাকের কথা বলি, স্পিন অ্যাটাকে সুনীল নারায়ণ তো আছেই, তার সাথে বরুণ চক্রবর্তী আছে, এবং মঈন আলীর মতো অলরাউন্ডারও কিন্তু আছে। তবে সমস্যার জায়গাটা আসলে একটু অন্য জায়গা। সমস্যার জায়গাটা হচ্ছে ফাস্ট বোলিং অ্যাটাক। ফাস্ট বোলিং অ্যাটাকে যদি আমরা নরকেয়ার কথা বলি, নরকেয়ার কিন্তু মাঝে মধ্যে ইনজুরি ইস্যুটা আছে। সেই ক্ষেত্রে তারা চিতন সাকারিয়াকে খেলাতে পারে, চিতন সাকারিয়াকে কিন্তু তারা একদম লাস্ট মুহূর্তে পিক করেছে। এরপর আমরা হার্ষিত রানার কথা বলতে পারি। হার্ষিত রানা কিন্তু খুব রিসেন্টলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে পারফর্ম করেছে, সেক্ষেত্রে অবশ্যই হার্ষিত রানার একটা গুরুত্ব কিন্তু দেওয়া হবে। এবং হার্ষিত রানা কিন্তু লাস্ট সিজনে ভালো বল করেছে, তবে তার ইকোনমি রেটটা কিন্তু একটু বেশি ছিল। তারপরেও হার্ষিত রানাকে কিন্তু একটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করতে হবে। সবকিছু মিলে কেকেআর এর এই স্কোয়াডের ফাস্ট বোলিং অ্যাটাক বা পেস বোলিং অ্যাটাকটা কিন্তু একটু দুর্বল আমার কাছে যেটা মনে হচ্ছে। তবে স্পিন অ্যাটাকে কিন্তু কেকেআর এর এই স্কোয়াডটা কিন্তু বেস্ট, তার কারণ মায়াঙ্ক মার্কান্ডে আছে, মঈন আলী আছে, বরুণ চক্রবর্তী আছে, সুনীল নারায়ণ তো আছেই। সবকিছু মিলে তাদের স্পিন অ্যাটাকটা কিন্তু বরাবরের মতো এবারও শক্তিশালী, এবং তারা কিন্তু মোটামুটি ভাবে কিন্তু 2-3 জন অলরাউন্ডার আছে। সেজন্য কিন্তু এই স্কোয়াডটা কিন্তু মোটামুটি ভাবে একটা ব্যালেন্স কিন্তু তারা ক্রিয়েট করে ফেলবে। তো এই আরসিবি এবং কেকেআর এই স্কোয়াডে কোন স্কোয়াডটা আপনি বেশি শক্তিশালী মনে করছেন?
অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং প্রথম ম্যাচের ফলাফলটাও কমেন্টে জানাতে ভুলবেন না এবং পিক ভ্যালির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।